এই পুণ্যভূমিতে যেখানে শুয়ে আছেন এই উপমহাদেশের শ্রেষ্ঠ আউলিয়াদের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেক পুণ্য মানুষেরা যারা এই দেশে ইসলামের পবিত্র বাণী ছড়িয়েছেন, যারা শান্তির বাণী ছড়িয়েছেন এবং এই দেশে শান্তি প্রতিষ্ঠান জন্য কাজ করেছেন, সেই পুণ্যভূমিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মহানগর সম্মেলন, সিলেট মহানগর সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান ডক্টর এম এ জাহিদ ও পেশাজীবী সমন্বয় পরিষদেরও যিনি আহ্বায়ক এখানে উপস্থিত আছেন। আমাদের বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা যারা মুক্তাদির, যারা ডক্টর নামুল হক চৌধুরী এখানে উপস্থিত আছেন, তাসমিনা রুশদি রুনা এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সিলেটের নেতৃবৃন্দ, আজকে এই সম্মেলনে উপস্থিত প্রিয় কাউন্সিলর ও ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারছি আপনাদের সিলেটের মানুষদের সকালে আসতে বেশ অসুবিধা হয়, এটা আমি জানি অনেক আগে থেকে। তো তারপরেও আমি আপনার মনে করি যে আজকে আপনারা কিছুটা কাটিয়ে উঠে কিছুটা সময় আগে এসেছেন। তারপর আবার শুক্রবার স্বাভাবিকভাবেই আপনার কিছু সমস্যা হয়েছে। তারপরেও আমি মনে করি যে কাউন্সিল এখন পর্যন্ত যে উপস্থিতি হয়েছে তা যথেষ্ট সন্তোষজনক। একটু পরেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের সামনে এই বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে এখন আশা ভরতার স্থল হিসাবে এবং গণতন্ত্রের আন্দোলনের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছেন, যার দিকে তাকিয়ে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তিনি আমাদের সেই তরুণ নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে উপস্থিত হবেন, তিনি তার বক্তব্য রাখবেন। সেই কারণেই আমি আমার কথা আজকে কিছুটা সংক্ষিপ্ত করব। বন্ধুগণ, এই সম্মেলন এমন এক সময়ে এখানে অনুষ্ঠিত হচ্ছে যখন সারা বাংলাদেশে একটা ভয়াবহ রকমের একটা নির্যাতন নিপীড়নের সময় চলছে। আমার এই কথার আগে আমি এখানে স্মরণ করতে চাই আরো অত্যন্ত শ্রদ্ধা ভরে আপনাদের এই সিলেটের মাটির যারা কৃতিমান পুরুষ ছিলেন, যাদের অবদানে আমাদের সিলেট গড়ে উঠেছে, শুধু নয় বাংলাদেশ অনেক উপকৃত হয়েছে। আমাদের সেই সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের কথা, তিনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের অর্থনীতিতে যিনি একটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, ভিত্তি তৈরি করেছিলেন সাইফুর রহমান সাহেব। তারও আগে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের সেই মহাপুরুষ, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা দিয়ে গোটা দেশকে, গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন, উদ্দীপ্ত করেছিলেন এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আপনাদের এই সিলেটেই তিনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে শুরু করেছিলেন। বন্ধুগণ, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মহান নেত্রী, যিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন
বিএনপিকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন এবং একটা শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন, যাকে আজকে অন্যায়ভাবে বেআইনিভাবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার পূর্বে তাকে কারাবন্দী করে রাখা হয়েছিল প্রায় 4 বছর। যখন কারাবন্দী করে রাখা হয়েছিল সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার অনেক বেশি অসুস্থতা, এখনো তিনি সেই অসুস্থ অবস্থায় আছেন। আমি আজকে স্মরণ করতে চাই, আমি আজকে বারবার মনে করতে চাই আমাদের সেই বীর নেতা, সিলেটের আপনাদের গর্ব এম ইলিয়াস আলীকে, যাকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। এখনো তার স্ত্রী এখানে বসে আছেন, তার সন্তানেরা অনেক বড় হয়েছে, তারা এখনো প্রতি মুহূর্তে এই কথাই ভাবে হয়তো বাবা ফিরে আসবেন তাদের মাঝে। আপনারা ভাবেন যে ইলিয়াস আলী আবার বোধহয় সিলেটে ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসছে না, কারণ তাকে গুম করেছে এই ভয়াবহ দানবীয় সরকার, নিখোঁজ করে দিয়েছে। এখন পর্যন্ত তার কোনো খবর আমরা পাচ্ছি না। তার সঙ্গেই গুম হয়েছিলেন আপনাদেরই ছেলে দিদার, দিনার, জুনায়েদ এবং আনসার আলী। আমাদের এই কষ্ট আমরা কোথায় রাখবো? এই জন্যই বন্ধুগণ আমি সবসময় একটা কথা বলি যে আমাদেরকে এখন ওই যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন খুঁজে পাচ্ছি না, যারা প্রাণ দিয়েছেন এই আন্দোলনের মধ্যে, যারা রক্ত দিয়েছেন, তাদের সেই রক্তের ঋণ শোধ করবার জন্য আমাদের সেই নেতা যারা আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ওই পরিবারগুলো ত্যাগ স্বীকার করেছে, তাদের ঋণ শোধ করবার জন্য আমাদের এখন অনেক শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। আমাদের আন্দোলন শুরু হয়েছে, আপনারা দেখেছেন গত আগস্ট মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আমাদের 17 জন নেতা কর্মী তারা প্রাণ দিয়েছেন, রাজপথে প্রাণ দিয়েছেন। আমাদের শত শত নেতা কর্মীকে আহত করা হয়েছে, হাজারো নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও কি তারা পেরেছে আন্দোলনকে দমিয়ে রাখতে? পারেনি বন্ধুগণ। আজকে আরো দুর্বার গতিতে মানুষ জেগে উঠছে, এবং জেগে উঠছে একটি মাত্র লক্ষ্যে, যে যেভাবেই হোক এই ভয়াবহ দানবীয় সরকার যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, তাদেরকে পরাজিত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। বন্ধুগণ, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। একটা ভালো কাজ দেখাতে পারবেন না। সবচেয়ে বড় ভয়াবহ কাজ যেটা তারা করেছে, তারা এই বাংলাদেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা পলিউটেড, দূষিত একটা সমাজে পরিণত করেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিগুলো করেছে, তার মধ্যে আমি কয়েকটা কথা আপনাদের বলবো। একটি বড় ক্ষতি হচ্ছে আমাদের যে সংবিধান, 1972 সালে যে সংবিধান এই দেশের মানুষ রচনা করেছিল, যে সংবিধান সবাই মেনে নিয়েছিল, সেই সংবিধানকে বারবার কাটাছেঁড়া করে তারা সেই সংবিধানকে একটা অকার্যকর সংবিধানে পরিণত করেছে। বন্ধুগণ, আমাদের যারা যুদ্ধ করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন বাংলাদেশের, তারা তো এই আজকের এই সংবিধান দেখতে চাননি। বন্ধুগণ, এখন প্রথম থেকে যদি আমি বলি যে 1975 সালে 72 সালের সংবিধানকে পুরোপুরিভাবে তার মূল যে চিন্তা ছিল, তার যে মৌলিক যে বিষয়টা ছিল, যে গণতান্ত্রিক ব্যবস্থা, একটা জনগণের প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এবং সেই সূত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে তারা একটা স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারপর যখনই তার সুযোগ পেয়েছে ক্ষমতা আসার, তখনই তারা ওই সংবিধানকে ধ্বংস করেছে এবং তখনই তারা সংবাদপত্রের স্বাধীনতাতে হাত দিয়েছে, সংবাদপত্র নিষিদ্ধ করেছে এবং সেই সেন্সরশিপ আরোপ করেছে, কণ্ঠরোধ করেছে সংবাদপত্রের। বন্ধুগণ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
এই অর্থনীতি এমন ভাবে ধ্বংস করেছে যেটাকে টেনে তোলা অত্যন্ত কঠিন। আজকে শুধুমাত্র নিজেদের স্বার্থে, দুর্নীতির স্বার্থে, চুরি করার স্বার্থে আজকে তারা বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে বন্ধুগণ। এখানে তারা বলে, সবসময় জোরে জোরে কথা বলে যে তারা অনেক উন্নয়ন করেছে। সেই উন্নয়নটা কার জন্যে? এই উন্নয়ন হচ্ছে গুটি কতক মানুষের জন্য। ঢাকাতে তারা আপনার পাতাল রেল করছে, মেট্রো রেল করেছে, কত টাকা খরচ করেছে, যা খরচ হওয়ার কথা তার 3 গুণ 4 গুণ খরচ করেছে। পদ্মা সেতু করে খুব বাহাবা নেয়। সেই পদ্মা সেতু 10,000 কোটি টাকার ছিল আপনার তার বাজেট, তার প্রকল্প, যে আমাদের সময় যেটা করা হয়েছিল 10,000 কোটি টাকা হতো, সেটা আজকে 30,000 কোটি টাকা হয়েছে। চট্টগ্রামে টানেল তৈরি করেছে, যে টানেলের এখনো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আছে কিনা আমরা জানি না। আজকে ঢাকায় যে পাতাল রেলই করছে, একটা টিউব করছে, এইগুলোতে কত খরচ হবে, কত চুরি হবে। অথচ আমার হাসপাতালে রোগীরা তারা ঠিক মতো বেড পায় না, ওষুধ পায় না, তারা ডাক্তার পায় না। সেই হাসপাতালগুলোতে ঢোকার মতো কোনো পরিবেশ থাকে না বন্ধুগণ। আজকে স্বাস্থ্য সেবার জন্য বেশিরভাগ মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে, ভারতে চলে যেতে হচ্ছে, অথবা আরো দূরে চলে যাচ্ছে। দেশে কোনো চিকিৎসা পাওয়া যায় না বন্ধুগণ। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এই আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা যেন ওটাকে লিজ নিয়েছে, লিজ। আপনি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ হয়েছে, যে প্রকাশ্য দিনের বেলায় চট থাপ্পড় মেরে 11 কোটি টাকা নিয়ে চলে যায়, পরে আবার ওরাই খুঁজে পায়, তার মধ্যে আবার 2 কোটি টাকা পাওয়া যায় না। এমন খারাপ হয়েছে যে আজকে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, তারা নিরাপদ বোধ করে না এই দেশে। আজকে কোথাও কোনো আইনের শাসন নেই। বিচার ব্যবস্থাকে তারা সম্পূর্ণভাবে নিজেদের করায়ত্ত করে নিয়েছে। এইভাবে তারা আজকে দেশ পরিচালনা করছে শুধুমাত্র শক্তি দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে। প্রিয় বন্ধুগণ, আজকে বিদ্যুৎ সেক্টরে দেখেন, তারা এই বিদ্যুৎ সেক্টরকে বেছে নিয়েছে তাদের টাকা আয় করার জন্য, চুরি করার জন্য। এবং আদানি, আপনার নাম শুনেছেন, ভারতের একটা বিশাল একটা কোম্পানি তাদের সঙ্গে চুক্তি করেছে। সেই চুক্তিতে আমরা হিসাব করে দেখছি, গতকাল বলা হয়েছে যে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আমাদের লোকসান হবে। এবং সেখানে অন্যান্য দেশ থেকে যেভাবে কয়লা পাওয়া যায় তার দ্বিগুণ দাম দিয়ে আমাদেরকে কয়লা কিনতে হচ্ছে। এবং এখানে বাংলাদেশকে যে ওই চুক্তির ফলে বাংলাদেশে বিদ্যুতের দাম দাঁড়াবে প্রায় 16 টাকার মতো, যেটা আমরা এখন 8 টাকা দিতে হচ্ছে। এটা আবার 2 মাসে 3 বার দাম বাড়িয়েছে বন্ধুগণ। প্রত্যেকটা ক্ষেত্রে তারা জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে। সাধারণ মানুষ তারা দ্রব্য মূল্য বৃদ্ধিতে এখন অসহায় হয়ে পড়েছে। কথা দিয়েছিল যে 10 টাকা কেজি চাল দেবে, তাই না? কি আপনারা আজকে বোধহয় অন্য চিন্তায় নাই নাকি? ঠিক কিনা? বলেছিল 10 টাকা কেজি চাল দেবে। 10 টাকা কেজি চাল খেতে পান এখন না, 70 টাকা মোটা চাল। আর এখন এই পত্রিকায় দেখলাম আর মিহি চাল, যেটা সুগন্ধি চাল, 170 টাকা। ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। যে ডিম একমাত্র আমাদের সাধারণ মানুষের প্রোটিনের একমাত্র খাদ্য, সেই ডিমের দাম এখন 3 গুণ 4 গুণ বেড়েছে। পোল্ট্রি, মুরগি এর দাম, ব্রয়লার মোরগ, তার দাম বেড়েছে আপনার 1 লাফে প্রতি কেজিতে 60 টাকা। মানুষ যাবে কোথায়? কোথায় যাবে? এই একটা অবস্থা এই সরকার তৈরি করেছে। আর মুখে তাদের যত বাগাড়ম্বর, এখন নাকি দেশ সবচেয়ে ভালো আছে, তাই নাকি আসলেই নাকি দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়। আর উন্নয়ন ধুয়ে খাবে মানুষ যদি ভাত খেতে না পারে, তাই না? আর কোথায় উন্নয়ন? উন্নয়নই যদি হতো তাহলে মানুষের কর্মসংস্থান থাকতো, কাজ হতো। বলেছে ঘরে, বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, বলেছিল না?
চাকরি পায়। এখন সরকারি হিসাব মতে প্রায় 3 কোটি বেকার। বন্ধুগণ, আজকে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। গত 2টো নির্বাচন করেছে, আপনারা দেখেছেন যে নির্বাচন একটিতে কোনো ভোটই হয় নাই। 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে তারা সরকার গঠন করেছে। ভোট কেন্দ্রগুলোতে কুকুর বসেছিল, সব কুকুর ঘুমাচ্ছিল, তাই না? আমাদের শফির আলম প্রধান সাহেব ছিলেন, আপনারা ছিলেন, তাকে জাকপার প্রেসিডেন্ট, তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে এটা এই নির্বাচনের নাম দেওয়া উচিত কুত্তা মার্কা নির্বাচন। বন্ধুগণ, আমাদের আসল যে নির্বাচন, সেই নির্বাচনে আগের রাত্রেই তারা সব ভোট নিয়ে চলে গেছে, তাই না? আর ভোটের দিন তার যেটুকু বাকি ছিল সেটুকু করেছে, কিন্তু কাছেও ফিরতে দেয়নি। তার আগে এই পুলিশকে ব্যবহার করে তারা আজকে এমন একটা অবস্থা তৈরি করেছিল যে আমরা আমাদের নেতা কর্মীরা সেদিন ভোট কেন্দ্রে পর্যন্ত যাওয়ার একটা অবস্থা তৈরি করতে পারেনি। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি করা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ওই আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা থেকে রূপান্তরিত করে তিনি বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের একটা নতুন দর্শন দিয়েছিলেন, যে দর্শনের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। বন্ধুগণ, মাত্র 3.5 বছরের সময়ে তিনি বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন। একটা বদ্ধ ক্লোজড ইকোনমি, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে তৈরি করা সেই অর্থনীতিকে তিনি ভেঙে নতুন করে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে এসে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে দিয়েছিলেন, যার ফলে মানুষের এখন প্রাইভেট সেক্টর আসার ফলে এখন আপনার অর্থনৈতিক উন্নয়ন অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এদের ব্যর্থতার কারণে আজকে সেটাও মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। বন্ধুগণ, আজকে বিশেষজ্ঞরা বলছেন যে বিদ্যুতের দাম এত বাড়তো না যদি চুরি বন্ধ করা যেত। সে তাদের বিশেষজ্ঞরাই বলছেন, এটা হচ্ছে বাস্তব কথা। আপনার গত কয়েকদিন আগে দেখেছেন ঢাকাতে আপনার একটা বিস্ফোরণ হয়েছে। আমার কালকে যেটা দেখেছি 21 জন এখন পর্যন্ত মারা গেছে। কারণটা কি? আজকে বিশেষজ্ঞরা বলছে, ফায়ার সার্ভিসরা বলছে যে এটা গ্যাস থেকে হয়েছে। কোন গ্যাস? এই যে তিতাস গ্যাসের যে লাইন, পরিত্যক্ত লাইন, সেই লাইনে বসতে বসতে আপনার গ্যাস জমতে জমতে বিস্ফোরণ হয়ে একবারে 21 জন লোক মারা গেল। তার কয়েকদিন আগে সায়েন্স ল্যাবরেটরিতে এইভাবে একটা ভবন ধসে পড়ে, সেখানে আপনার বিস্ফোরণ হলো, 3 জন মারা গেল। তার আগে চট্টগ্রামে সীমা অক্সিজেন ফ্যাক্টরিতে সেখানে প্রায় 8 জন মারা গেল। এই প্রাণগুলোর কোনো মূল্য নেই। কাদের জন্য এরা মারা যাচ্ছে তাদের বিচার করতে হবে, অন্যথায় এটা কখনোই বন্ধ হবে না। বন্ধুগণ, সরকারের ব্যর্থতা, তার ডিপার্টমেন্টগুলোর ব্যর্থতা, যারা দায়িত্বে আছেন তারা সব রকম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বন্ধুগণ, নির্বাচন, সেই কথায় আসি একটু ফিরে। নির্বাচন করতে চায়, আবার বলে যে নির্বাচন করতে চায় যে সংবিধানের অধীনেই, বর্তমান যে সংবিধান আছে তার অধীনেই নির্বাচন হবে। সেই সংবিধানে কি আছে? যে দলীয় আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। আওয়ামী লীগকে দেশের মানুষকে বিশ্বাস করে? তারা কি বিশ্বাস করে যে এখানে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কোনদিন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে? 2টা নির্বাচন তারা দেখেছে। আপনারা যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দেখেছেন, সে জোর করে সবকিছু তারা নিয়ে চলে যাচ্ছে। একটা ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। বন্ধুগণ, সুতরাং বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করে আনছি। আজকের এই কাউন্সিল, এই বাবা থামো, আজকের এই কাউন্সিল সাধারণ কাউন্সিল নয়। সিলেট সবসময় আমাদের জন্য একটা অগ্রগামী একটা জনপদ। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই তিনি কোন আন্দোলন শুরু করতেন, প্রথম আসতেন এই সিলেটে, এই পুণ্যভূমিতে হযরত শাহজালালের মাজারে জিয়ারত করে, শাহপাড়া মাজার জিয়ারত করে তিনি তার সেই আন্দোলন শুরু করতেন। যখন নির্বাচনী প্রচারণা শুরু করতেন, তখনও তিনি এখানেই প্রথম আসতেন। বন্ধুগণ, এবং সেখান থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তাই বন্ধুগণ, আজকের যে আন্দোলন, জনগণের অধিকারের আন্দোলন,
গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন, মুক্তির আন্দোলন এবং বাংলাদেশকে আবার মুক্ত করবার যে আন্দোলন, সেই আন্দোলনের সূচনা আপনাদের এই সিলেট থেকেই করতে হবে এবং এই সম্মেলনের মাধ্যমে সেই নেতৃত্ব সৃষ্টি করতে হবে, যে নেতৃত্ব আপনাদেরকে বিজয় ছিনিয়ে আনবে। বন্ধুগণ, আজকে আমাদের নেতা যিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন, তারেক রহমান, যে জাতি ঘুমিয়ে পড়েছিল, যে দল বিভ্রান্ত হয়ে যাচ্ছিল, তাকে তিনি অল্প সময়ের মধ্যে অতি দ্রুত তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে তিনি সংগঠিত করেছেন। তিনি এখন আন্দোলনকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে চলে গেছেন। প্রতিটি আন্দোলন আমাদের সফল হচ্ছে ইনশাআল্লাহ। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠবে, আপনারা জেগে উঠবেন এবং এই দেশকে মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমাদের নেতা এখনই আসবেন, আমি তাকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সামনে এমন একজন নেতা এসেছেন যিনি এখন আমাদের সকলকে উদ্দীপ্ত করেছেন। একেবারে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পদ্ধতি নেতা কর্মীকে উদ্দীপ্ত করছেন, জনগণকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। বন্ধুগণ, সেই জন্য 10 দফা কর্মসূচি দেওয়া হয়েছে এদের পতনের জন্য, তাই না? কি আছে? পদত্যাগ করতে হবে। কি আছে? সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার হাতে ক্ষমতা দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে, যেখানে জনগণ ভোট দিয়ে নতুন সরকার, নতুন পার্লামেন্ট গঠন করতে পারবে। আসুন, আমাদের নেতার সেই স্লোগানগুলো মনে করে আমরা আজকে শুরু করি, যাত্রা শুরু করি। বন্ধুগণ, ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? আরেকটা কি বলেছেন? টেক ব্যাক, টেক ব্যাক। আসুন, এই লক্ষ্যে এই স্লোগান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। বিজয় ইনশাআল্লাহ আমাদের সুনিশ্চিত। আওয়ামী লীগ পালাবারও পথ খুঁজে পাবে না। বন্ধুগণ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সম্মেলন সফল হোক।